জামাত ইসলামকে নিয়ে বেশি বাড়াবাড়ি করা এবং এদের সাথে বেশি ঘষাঘষি করা। আর এই যে একটা জামাত ইসলামের আমির এই শফিকুর রহমান সাহেব নিজেকে এমন আধুনিকতার তত্ত্ব দিচ্ছে যেগুলোর সাথে বাস্তবতার কোনো মিল নাই। জামাত ইসলামের একটা ধর্ম ব্যবসায়ী। আমার আজকের অতিথি জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, এবং যুক্ত আছেন বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই আইবিটিভির নিয়মিত আয়োজন রাজনীতির এপিঠ ওপিঠে। ধন্যবাদ আপনাকে এবং আপনার শ্রোতা দর্শক মন্ডলীকেও ধন্যবাদ। আপনার কাছ থেকে শুরু করতে চাই, অনেক প্রশ্ন, যতটা সম্ভব উত্তর নেবার চেষ্টা করব। খালেদা জিয়া যখন বিদেশে যাচ্ছেন, লন্ডনে যাচ্ছেন, তখন জামায়াতের আমিরের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক চলছে বা বৈঠক হচ্ছে। এই ক্ষেত্রে আমি একটা কথা বলি, এই সরকারের সবচেয়ে অসহনীয় এবং অসহ্য বিষয় হচ্ছে এই জামাত ইসলামকে নিয়ে বেশি বাড়াবাড়ি করা এবং এদের সাথে বেশি ঘষাঘষি করা। আর এই যে একটা জামাত ইসলামের আমির এই শফিকুর রহমান সাহেব নিজেকে এমন আধুনিকতার তত্ত্ব দিচ্ছে যেগুলোর সাথে বাস্তবতার কোনো মিল নাই। জামাত ইসলামের একটা ধর্ম ব্যবসায়ী, ধর্মকে পুঁজি করে সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে এবং তাদের দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতুল ফেরদৌস বরাদ্দ দেওয়া হবে, এই সমস্ত মিথ্যাচার করে তারা বিভিন্ন জায়গায় মহিলাদেরকে পাঠায় এবং নিজেরা যে এই সমস্ত প্রচার প্রচারণা চালিয়ে ধর্মভীরু মানুষকে বিভ্রান্ত করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টাকারী এই জামাত ইসলামকে ঠিক তেমনি ভাবে আমি অপছন্দ করি। তার কারণ এদের রাজনৈতিক সত্তাই হচ্ছে ধর্ম ব্যবসা করা। আর এই সরকারের সবচেয়ে জঘন্য লাগে যে একে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করে, এত বেশি ট্রাস্ট করে, এত বেশি বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ। এই মুক্তিযুদ্ধ একটা মাত্র সংগঠনের কারণে মুক্তিযুদ্ধের চেতনাকে ক্ষতিগ্রস্ত করবে, আঘাত হানবে, এই জিনিসটা কিন্তু কেউ আমরা বরদাস্ত করবো না এবং আমরা বরদাস্ত করতে কিন্তু পারিও না। আজকে দেখেন যে সংস্থাপন এবং শিক্ষা মন্ত্রণালয় পুরো জামাত ইসলামের সমর্থিত ছদ্মবেশী শিবিরের কর্মীরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তো তাদেরকে প্রত্যেকটা জেলায় জেলায় ইভেন চাঁপাইনবাবগঞ্জের ডিসি পর্যন্ত ছদ্মবেশী শিবিরের সদস্য, এবং উনি জামাত করে। ওপেন জামাত ইসলামের লোকেরা বলে বেড়ায় যে আমাদের ডিসি তো জামাত ইসলাম করে, আমাদের সংগঠন করে। তাহলে আপনি বলেন যে এইভাবে যদি প্রত্যেকটা জেলায় জেলায় ডিসি এবং তাদের শিক্ষা মন্ত্রণালয়ের এই আপনার শিক্ষা মন্ত্রণালয় আপনি জানেন যে প্রিজাইডিং অফিসার পুলিং অফিসার শিক্ষকরাই হয়, এইভাবে যদি তারা এই সরকার প্রমোট করে রিক্রুট করে তাহলে সামনের নির্বাচনকে আমরা আস্থাশীলতার জায়গায় নিয়ে যাব কিভাবে, এটাও কিন্তু ভাববার বিষয় আছে। এক এক অপশাসক এক খুনিকে সরাতে যে আর এক খুনিকে পুনর্বাসন আমরা কিন্তু করব না, বাংলাদেশের মানুষ কিন্তু সেটা করবে না। তো এই জন্য এই সরকারের বিন্দুমাত্র চেতনায় থাকা উচিত যে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, লালন করে, বিশ্বাস করে, সম্মান করে, আনুগত্যশীল মুক্তিযুদ্ধের চেতনার প্রতি। অতএব নাড়াঘাটা যে যাই করুক মোটামুটি ভাবে একটু লেভেল রেখে এদের চিন্তা করা দরকার, এমন কিছু করা উচিত না যাতে তারা বিতর্কিত হয়। এই জন্য এই সরকারের এই ব্যাপারে এখন আরেকটা কথা বলি, এই সরকার সংস্কার মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ স্বপ্ন দেখার মতো করে সংস্কার কথা উচ্চারণ করে যখন রাজনৈতিক সংগঠনগুলো বেশি সোচ্চার হয় যে নির্বাচনের দিন তারিখ নিয়ে। এখন তারা যদি মনে করে যে ইচ্ছা মতো সময় নিয়ে দীর্ঘায়িত হওয়ার পরে হঠাৎ হঠাৎ আমরা সংস্কারের কথা বলে আমাদের ক্ষমতায়নটা দীর্ঘায়িত করব, এটাও কিন্তু অশুভ লক্ষণ হবে, অশুভ ইঙ্গিত হবে। এবং যে আগস্টের চেতনা, অভ্যুত্থান এবং 15 বছর যে আন্দোলনের একটা কামিয়াব লক্ষ্যে পৌঁছানোর যে স্পিরিটটা সেটা কিন্তু ব্যাহত হবে। এরা যখন ক্ষমতার বিপক্ষে থেকে ক্ষমতাসীনদের নিয়ে এরা সমালোচনা করেছে, আজকে এরা বাজার দর নিয়ন্ত্রণ করতে ব্যর্থ, মানুষ মেনে নিচ্ছে দাঁতে দাঁত চেপে যে ঠিক আছে একটা অবৈধ শাসককে সরিয়ে এসছে, একটু সময় দিই। আজকে ট্রাফিক জ্যাম এত বেশি ঢাকা শহর গোটা বাংলাদেশে, সেখান থেকে ধরেন মানুষ নাভিশ্বাস এবং কোথাও কোনো সিস্টেম নাই, শৃঙ্খলা নাই, প্রশাসন নীরব হয়ে বসে আছে, কোনো কার্যকারিতা নাই, টেবিল চেয়ার আছে, পোস্ট আছে, বেতন খাচ্ছে কিন্তু ভূমিকা নাই। কারণ প্রশাসনে এত অবৈধ শাসনের ক্ষমতা প্রয়োগ করে অভ্যস্ত হয়ে গেছে যে তারা বৈধ শাসনের কথা কি করা উচিত, দায়িত্ব এবং কর্তব্য বোধটাও কিন্তু তারা ভুলে গেছে। এমত অবস্থা ইনারা যদি মনে করেন দল গঠন করব, ক্ষমতায় বসে থাকবো, থেকে একটা পাতানো নির্বাচন দিব, বাংলাদেশের মানুষ কখনোই কোনো এই অবৈধ এবং এই টাইপের মানসিকতা সম্পূর্ণ সংগঠন ব্যক্তি এদেরকে মেনে নেয়নি, সমর্থন দেয়নি, মানবে না, মানতে পারে না। এটাই হচ্ছে চরম সত্য কথা। নির্বাচনের সংখ্যা কেন করছেন?
যেভাবে ডিসি এবং শিক্ষা মন্ত্রণালয় নিয়োগ দিচ্ছে এবং বিভিন্ন জেলায় জেলায় জামাত ইসলামকে যেভাবে প্রশাসনিকভাবে যে দৌরাত্ম্যটা আমি উপলব্ধি করছি এবং কিছু কিছু ক্ষেত্রে আমি নিজে প্রত্যক্ষভাবে অবলোকন করছি, এতে আমার সন্দেহ হচ্ছে প্রথমত। দ্বিতীয়ত এরা যদি সংগঠন তৈরি করে, তাহলে ক্ষমতায় থেকে সংগঠন তৈরি করলে তাদের অধীনে কি পাতানো নির্বাচন ছাড়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য সার্বজনীন নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা থাকে কি? থাকে তো না। আমরা তো ক্ষমতার বাইরে, আমরা আগেও বলেছি যে আমরা নিজেরাও ক্ষমতা থেকে নির্বাচন দিতে চাই না, আর কেউ ক্ষমতা থেকে নির্বাচন দেখ এটা আমরা চাই না। এই সরকার জামাত ইসলামীকে নিয়ে অতি বাড়াবাড়ি, মাখামাখি, ঘষাঘষি এই বিষয়গুলো যে করছে, আসিফ আশিফ পাপিয়া বলছিলেন, আপনারা এটিকে মানে ঠিক এভাবেই দেখেন কি? আসলে কি এরকম কিছু আপনাদেরও মনে হচ্ছে? বিএনপি তো আমার সামনে নাই, আপনি আছেন, আপনি একজন সচেতন সাংবাদিক হিসাবে আপনি কি একটু বলবেন যে উপদেষ্টা পরিষদের কোন লোকটা জামাত ইসলামের? আপনাকে জানা আছে, একটু বলতে পারবেন? এটা আপনার জোট সঙ্গী, একসময়ের জোট সঙ্গী, তারা আপনাদের সম্পর্কে ধারণা পোষণ করছে। তারা কারা? তাদেরকে আমি কোন দলীয় পরিচয়, কারো প্রতি সহানুভূতিশীল, কারো প্রতি দুর্বল, তার অতীত রাজনৈতিক সংশ্লিষ্টতা, এই নিয়ে আমি তাদেরকে প্রশ্নবিদ্ধ করা আমার জন্য উপযুক্ত। তাহলে আপনি কি বলবেন যে না, আপনার আসলে আপনাদের সাথে সরকারের বিশেষ কোনো সম্পর্ক বা কোনো প্রভাব নাই, আপনাদের সরকারের উপর কোনো গুরুত্ব নেই? 10টা দলের যেমন আমাদেরও তেমন, প্রশ্নই ওটা। জি, এই যদি এটা বলে থাকেন, এটা আরেকটা আনজাস্ট। আপনার কাছে এবার একটু আসি যে আপনারা রাষ্ট্র সংস্কারে যে 41 দফা প্রস্তাব দিয়েছেন, সেই বিষয়গুলো নিয়ে কয়েকটা বিষয় একটু কথা বলতে চাইবো। আপনারা বলছেন বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করা বহুদিনের দাবি, এটা এরকম একটা দাবি আছে। বিভিন্ন ন্যায় বিচার নিশ্চিতে আইন সংস্কার, পুলিশ সংস্কার, দুদককে শক্তিশালী করা, পুলিশ আইন পরিবর্তন, এরকম বেশ কিছু, মানে যেহেতু 41টা দফা, অনেক কিছু আছে আপনাদের সেই দফায়। আপনারা তো 2001 থেকে 6 বিএনপি জামাত জোট সরকার করেছিল, তখন এই বিষয়গুলো নিয়ে কেন ভাবেননি? মানে বিচার বিভাগকে পৃথকীকরণ, এই বিষয়গুলো তো পুরনো বিষয় ছিল, তখন কেন এই বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করেননি? প্রশ্ন করেছেন, আমি মিডিয়ার সামনে এই প্রশ্নের মুখোমুখি বারবার হয়েছি এবং আপনার কাছ থেকে আজকে আবার হলাম। এই জন্য আপনাকে ওয়েলকাম এই প্রশ্ন করার জন্য। এই বিষয়গুলো, অতীতের অভিজ্ঞতাগুলো সামনে রেখেই এবারকার এই ইন্টারিম গভর্নমেন্টের জন্য আমরা মূল থেকেই বলে আসছিলাম যে তাদেরকে যৌক্তিক সময় দিতে হবে। আমরা কিন্তু বলতে গিয়ে কোনো সময় বেঁধে দেইনি যে এতটুকু সময়ের সীমাবদ্ধতার মধ্যে যা পারেন আপনাদেরকে করতে হবে, ওটা আমরা বলি নাই। আমরা বলছি যে এই সরকারকে মৌলিক জায়গাগুলোতে সংস্কার করে ফেলতে হবে, কারণ এটা আমরা অতীতেও দেখেছি যে আমরা যখন রাজপথে থাকি, রাজনৈতিক দলগুলো, আমি শুধু আমার দলের কথা বলছি না, আমি সবার কথা বলছি, আমরা যখন রাজপথে থাকি রাজনৈতিক দলগুলো, তখন অনেকগুলা ব্ল্যাক লর ব্যাপারে আমরা আমাদের কনসার্ন আমরা এক্সপ্রেস করি যে আমরা এত উদ্বিগ্ন, জাতির এই ক্ষতি হবে, এটা পরিবর্তন করা দরকার, এটা থামিয়ে দেওয়া দরকার। কিন্তু সেই আমরাই যখন আবার দেশ শাসনের সুযোগ পেয়েছি, আমরা তখন সাথে সাথে এটা ভুলে গেছি। প্রত্যেকটা দলের একই অবস্থান ছিল, এটা আমার নির্দ্বিধায় স্বীকার করতে কোনো অসুবিধা নেই। এই জন্য আমরা চাই যে গভর্নমেন্টটা কোনো দলের নয়, যে গভর্নমেন্টটা একটা ঐক্যমতের সরকার, যাদেরকে আমরা দায়িত্ব দিয়ে বসিয়েছি। তারা নির্বাচিত হয়ে এখানে আসেননি, ভোট প্রার্থী হয়ে আসেননি, তারা এসেছেন জনগণের আকাঙ্ক্ষা ফুলফিল করুন। এই সরকার দ্বারা এই কাজগুলো আমাদের সমাধান হয়ে যাওয়া দরকার। এই জন্য আমাদের এই ক্ষেত্রে ভয়েস ক্লিয়ার এন্ড লাউড, একেবারে পরিষ্কার।